गुड इवनिंग स्टूडेंट्स, वेलकम टू विजन WBCS। तो आज के तुम्हारे साथे 1 मे 2021 থেকে 7 মে 2021 এর কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলোকে নিয়ে আলোচনা করব, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট 50টা কোশ্চেন আছে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভালো করে পড়বে, মনে রাখার চেষ্টা করবে এবং নিজেদেরকে একদম আপ টু ডেট রাখবে। আর তোমাদেরকে জানিয়ে দিই, এবার থেকে কিন্তু প্রত্যেক রবিবার রাত 9টার সময় কিন্তু উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি করানো হবে। অবশ্যই তোমরা কিন্তু টাইমটা নোট ডাউন করে নাও, ভালো করে কিন্তু ক্লাসটা এই সময় তোমরা প্রত্যেক সপ্তাহে ফলো করবে। প্রত্যেক সপ্তাহে কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে নিয়ে আলোচনা করব, আর প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে। আর ক্লাসটি শুরু করার আগে সকলকে রিকোয়েস্ট করব, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটি প্রেস করে দাও। যখনই কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং সমস্ত ক্লাসের PDF তার সাথে ইম্পর্টেন্ট যদি ইনফরমেশনগুলো পেতে চাও, অবশ্যই তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হতে পারো। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রোভাইড করা আছে। ক্লিয়ার? চলো, তো আজকে প্রথম প্রশ্ন দেখে নাও কি আছে। Which country has launched a robot prototype named as Neo-01 to clear space debris? তো Neo-01 বলে একটা রোবট প্রোটোটাইপ লঞ্চ করা হয়েছে, আর এই রোবট প্রোটোটাইপটি লঞ্চ করার উদ্দেশ্য হচ্ছে স্পেসের মধ্যে যে ডারবিসগুলো আছে সেই ডারবিসগুলোকে ক্লিয়ার করার জন্য। ডারবিস মানে তোমাদেরকে বলে দিই, যখন কোনো স্যাটেলাইট যখন লঞ্চ করা হয় স্পেসে, যে রকেটটা দিয়ে লঞ্চ করা হয় তার পার্টসগুলো কিন্তু খুলে যায়। খুলে যাওয়ার পর সেগুলো কী হয়, স্পেসে কী হয়, রিভলভ করে। তো সেই সমস্ত সেগুলোকে বলা হয় কি ডারবিস। তো সেই ডারবিসগুলোকে ক্লিয়ার করার জন্য কোন দেশ কিছুদিন আগেই লঞ্চ করেছে Neo-01 বলে একটা রোবট প্রোটোটাইপ। তো সেই দেশের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চায়না। তো কিছুদিন আগে চায়না Neo-01 বলে একটা রোবট প্রোটোটাইপ লঞ্চ করেছে, আর এই রোবট প্রোটোটাইপটির উদ্দেশ্য হচ্ছে লঞ্চ করার স্পেসের মধ্যে যে সমস্ত ডারবিসগুলো আছে সেগুলোকে ক্লিয়ার করার জন্যে। ক্লিয়ার? একটু দেখে নিই এর ব্যাপারে। দ্য চাইনিজ গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ আ রোবট প্রোটোটাইপ নেমড Neo-01 in the Earth's low orbit on 27th April 2021 on its Long March 6 rocket. তো চাইনিজ সরকার লঞ্চ করেছে একটা রোবট প্রোটোটাইপ যেটির নাম হচ্ছে Neo-01, আর এটা লঞ্চ করা হয়েছে আর্থ লো অরবিটে। ঠিক আছে, আর্থের লো অরবিটে কিন্তু এটি লঞ্চ করা হয়েছে। কবে লঞ্চ করা হয়েছে? 27 এপ্রিল 2021 এটি লঞ্চ করা হয়েছে। আর কোন রকেটের মাধ্যমে লঞ্চ করা হয়েছে সেটা হচ্ছে লং মার্চ 6 রকেটের মধ্যে থেকে এটি লঞ্চ করা হয়েছে। বুঝতে পারলে? দ্য 30 kg রোবট প্রোটোটাইপ হ্যাজ বিন ডেভেলপড বাই সেনহাস বেসড স্পেস মাইনিং স্টার্টআপ অরিজিন স্পেস। আর এটা হচ্ছে একটা 30 kg রোবট প্রোটোটাইপ যেটি ডেভেলপ করা হয়েছিল সেনহাস বেসড স্পেস মাইনিং স্টার্টআপ কোম্পানি, সেটির নাম হচ্ছে অরিজিন স্পেস। তো এই স্টার্টআপ কোম্পানি অরিজিন স্পেস হচ্ছে একটা স্টার্টআপ কোম্পানি যারা এই রকেটটি ডিজাইন করেছে। ক্লিয়ার? তো চায়নার ব্যাপারে একটু আমরা দেখে নিই। ক্যাপিটাল হচ্ছে বেজিং, অফিসিয়াল স্ক্রিপ্ট হচ্ছে সিম্পলিফাইড চাইনিজ, প্রেসিডেন্টের নাম হচ্ছে জি জিনপিং এবং কারেন্সি হচ্ছে RMB। ক্লিয়ার? চলো, পরবর্তী প্রশ্ন দেখে না কি আছে। ওয়েন ইজ ইন্টারন্যাশনাল ড্যান্স ডে অবজার্ভ গ্লোবালি? তো সারা বিশ্ব জুড়ে আন্তর্জাতিক ড্যান্স ডেটি কবে পালন করা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 29 এপ্রিল। তো প্রতি বছর 29 এপ্রিল আন্তর্জাতিক ড্যান্স ডেটি সেলিব্রেট বা পালন করা হয়। ক্লিয়ার? একটু দেখে নিই এর ব্যাপারে। দ্য ইন্টারন্যাশনাল ডান্স ডে ইজ অবজার্ভ গ্লোবালি অন 29th April to celebrate the value and importance of dance and encourage participation and education in this art from through events and festival. তো প্রতি বছর ইন্টারন্যাশনাল ডান্স ডেটি সেলিব্রেট বা অবজার্ভ করা হয় 29th এপ্রিল, আর এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে ডান্সটাকে ইম্পর্টেন্স দেওয়ার জন্য, তার ভ্যালুটাকে এনকারেজ করার জন্য, তার ভ্যালুটাকে সেলিব্রেট করার জন্য, এবং এই ফর্মের মধ্যে বা এটা হচ্ছে একটা আর্ট, এর মধ্যে এডুকেশন এবং পার্টিসিপেন্টটা বিভিন্ন রকমের ইভেন্টস এবং বিভিন্ন রকমের ফেস্টিভ্যাল দিয়ে যাতে পার্টিসিপেশন বা এডুকেশনকে এনকারেজ করার জন্য এবং ডান্সের ভ্যালুর ইম্পর্টেন্সটা সেলিব্রেট করার জন্য প্রতি বছর 29 এপ্রিল কিন্তু ইন্টারন্যাশনাল ডান্স ডেটি সেলিব্রেট করা হয় সারা বিশ্বে জুড়ে। বুঝতে পারছো? তো ডেটটা মনে রাখবে ভালো করে, 29th এপ্রিল হচ্ছে ইন্টারন্যাশনাল ডান্স ডে। ক্লিয়ার? চলো, নেক্সট কোয়েশ্চেন দেখে না কি আছে। Amit Banerjee has been recently roped in as new chairman and managing director of which PSU? তো কিছুদিন আগে অমিত ব্যানার্জি অ্যাপয়েন্ট হয়েছেন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডাইরেক্টরে। তো কোন PSUর জন্য অমিত ব্যানার্জি অ্যাপয়েন্ট হয়েছেন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডাইরেক্টর পদে? সঠিক উত্তর হবে অপশন বি, BEML লিমিটেড।
তো BEML লিমিটেড হচ্ছে একটা PSU কোম্পানি, তো সেখানে নতুন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডাইরেক্টরের পদে অ্যাপয়েন্ট হয়েছেন অমিত ব্যানার্জি। তো এর ব্যাপারে একটু দেখে নিই আমরা। Amit Banerjee has been appointed as a new chairman and managing director of BEML Limited, a Miniratna Defence PSU under Ministry of Defence. তো BEML যেটা ফুল ফর্ম হচ্ছে ভারত আর্থ মুভার্স লিমিটেড, তো সেটা হচ্ছে একটা মিনিরত্ন ডিফেন্স PSU আর এটা পড়া হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্স এর আন্ডারে। তো সেখানে নতুন ম্যানেজিং ডাইরেক্টর এবং চেয়ারম্যান পদে অ্যাপয়েন্ট হয়েছেন অমিত ব্যানার্জি। ক্লিয়ার? মিস্টার ব্যানার্জি will appoint on April 26, 2021 by Public Enterprises Selection Board, the organization responsible for making top level appointment in PSUs. আর অমিত ব্যানার্জি অ্যাপয়েন্ট হয়েছেন 26 এপ্রিল 2021 সালে। আর অ্যাপয়েন্ট কে করেছে সেটা হচ্ছে পাবলিক এন্টারপ্রাইজ সিলেকশন বোর্ড, যেটা হচ্ছে PESB। আর এই সংস্থাটা হচ্ছে টপ লেভেল অ্যাপয়েন্টমেন্ট করার জন্য কিন্তু এই সংস্থাটি রেসপন্সিবল থাকে। ক্লিয়ার? আর এই সংস্থা দ্বারা কিন্তু অমিত ব্যানার্জি অ্যাপয়েন্ট হয়েছেন BEML লিমিটেডের নতুন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডাইরেক্টরের পদে। বুঝতে পেরেছো? তো ভারত আর্থ মুভার্স লিমিটেড ব্যাপারে একটু দেখে নিই আমরা। হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরু। কবে গঠন করা হয়েছিল? মে মাসে 1964 সালে বেঙ্গালুরুতে, এবং ওনারকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখে রাখি আছে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ আ নিউ ফাইন্যান্স সেক্রেটারি ইন প্লেস অফ অজয় ভূষণ পান্ডে। তো অজয় ভূষণ পান্ডের জায়গায় নতুন ফাইন্যান্স সেক্রেটারি হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? সঠিক উত্তরে যাবে অপশন ডি, টিভি সোমনাথন। তো অজয় ভূষণ পান্ডের জায়গায় নতুন ফাইন্যান্স সেক্রেটারি হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে টিভি সোমনাথনকে। একটু দেখে নিয়ে ব্যাপারে, দ্য অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ ক্যাবিনেট হ্যাজ অ্যাপ্রুভড দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ টিভি সোমনাথন অ্যাজ এ নিউ ফাইন্যান্স সেক্রেটারি। তো অ্যাপয়েন্টমেন্ট কমিটি, ক্যাবিনেটের অ্যাপয়েন্টমেন্ট কমিটি অ্যাপ্রুভ করেছে টিভি সোমনাথের অ্যাপয়েন্টমেন্টটি অ্যাজ এ নিউ ফাইন্যান্স সেক্রেটারির পদে। ক্লিয়ার? চল নেক্সট কোয়েশ্চেন দেখে না কি আছে, দ্য ইন্টারন্যাশনাল জ্যাজ ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার অন হুইচ ডে। তো সারা বিশ্বজুড়ে আন্তর্জাতিক জ্যাজ ডেটি কবে এটি পালন করা হয়? সঠিক উত্তরে যাবে অপশন সি, 30 এপ্রিল। তো প্রতি বছর 30 এপ্রিল সারা বিশ্বজুড়ে ইন্টারন্যাশনাল জ্যাজ ডেটি অবজার্ভ করা হয়। একটু দেখে নিয়ে ব্যাপারে, দ্য ইন্টারন্যাশনাল জ্যাজ ডে ইজ সেলিব্রেটেড অন 30 এপ্রিল এভরি ইয়ার to highlight the importance of jazz and diplomatic role of uniting people in all corners of the globe. তো প্রতি বছর ইন্টারন্যাশনাল জ্যাজ ডেটি অবজার্ভ করা হয় 30 এপ্রিল। আর এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে হাইলাইট দ্য ইম্পর্টেন্স অফ জ্যাজ, ইটস ডিপ্লোম্যাটিক রোল অফ ইউনাইটিং পিপল ইন অল কর্নার অফ দ্য গ্লোব। মানে সারা গ্লোবের মধ্যে যে প্রান্তে লোকরা থাকে তাদেরকে ইউনাইট করা এবং তাদের যে ডিপ্লোম্যাটিক রোলটা আছে সেই রোলটার ইম্পর্টেন্সটাকে হাইলাইট করার জন্য প্রতি বছর 30 এপ্রিল ইন্টারন্যাশনাল জ্যাজ ডেটি অবজার্ভ করা হয়। ক্লিয়ার? দিস ডে ওয়াজ ডিক্লেয়ার বাই ইউনেস্কো ইন 2011. দ্য 2021 সেলিব্রেশন মার্কস 10th অ্যানিভার্সারি অফ ইন্টারন্যাশনাল জ্যাজ ডে। আর এই যে দিনটা, এই যে ইন্টারন্যাশনাল জ্যাজ ডেটি, এটা কিন্তু হচ্ছে একটা ইউনেস্কো দ্বারা একটা ডিক্লেয়ার করা দিন। আর 2011 সালে কিন্তু ইউনেস্কো এটি ডিক্লেয়ার করেছিল। ক্লিয়ার? আর 2021 সালে 10th অ্যানিভার্সারি সেলিব্রেট করা হলো ইন্টারন্যাশনাল জ্যাজ ডের। ক্লিয়ার? তো ইউনেস্কোর ব্যাপারে একটু আমরা দেখে নিই। হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস, ফ্রান্সে। কবে গঠন করা হয়েছিল? 16 নভেম্বর 1945 সালে লন্ডনে, এবং ডাইরেক্টর জেনারেল হচ্ছে অন্ড্রে আজোলে। বুঝতে পেরেছো? চলো পরবর্তী প্রশ্ন এখানে কি আছে, সিওয়াশ অ্যান্ড আরোগ আর দ্য টু নিউ লোন প্রোডাক্ট লঞ্চড বাই উইচ ইনস্টিটিউশন অ্যামিড দ্য ফাইট আগেনস্ট কোভিড-19। তো সিওয়াশ এবং আরোগ এটা হচ্ছে দুটো নতুন লোন প্রোডাক্ট। তো কোন সংস্থা বা কোন ব্যাংক এই দুটি লোন প্রোডাক্ট লঞ্চ করেছে যাতে কোভিড-19 আগেনস্টে কিন্তু লড়াই করা যেতে পারে? তো কোন ব্যাংক সিওয়াশ এবং আরোগ দুটি লোন প্রোডাক্ট লঞ্চ করেছে? সঠিক উত্তরে যাবে অপশন বি, স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, SIDBI। তো স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া দুটি লোন প্রোডাক্ট লঞ্চ করেছে, যেগুলোর নাম হচ্ছে সিওয়াশ এবং আরোগ। আর এই দুটি প্রোডাক্ট লঞ্চ করার মূল উদ্দেশ্য যাতে কোভিড-19 সাথে যাতে মোকাবেলা করার জন্য কিন্তু দুটি লোন প্রোডাক্ট লঞ্চ করা হয়েছে। একটু দেখে নিয়ে ব্যাপারে, দ্য স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া হ্যাজ লঞ্চড 2 loan products for MSMEs to help them with required financial support in fight against the COVID-19 pandemic. তো মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস কোম্পানিগুলোকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করার জন্য এই কোভিড-19 প্যান্ডেমিকের মধ্যে
স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু দুটো লোন প্রোডাক্ট লঞ্চ করেছে, একটা নাম হচ্ছে সিভাস এবং আরেকটি নাম হচ্ছে আরোগ। ঠিক আছে, যতগুলো এমএসএমইস কোম্পানি আছে তাদেরকে যাতে লোন প্রোভাইড করা যেতে পারে, তাদেরকে যাতে ফাইন্যান্সিয়াল সাপোর্ট করা যেতে পারে, তো সে কারণে কিন্তু দুটি লোন প্রোডাক্ট লঞ্চ করা হয়েছে। দেখে নিই এগুলোর ব্যাপারে একটু। দ্য টু নিউ লোন প্রোডাক্ট আর সিভাস, যেটা হচ্ছে SIDBI অ্যাসিস্ট্যান্ট টু হেলথ কেয়ার সেক্টর ইন ওয়ার এগেনস্ট সেকেন্ড ওয়েভ অফ কোভিড-19, আর একটি হচ্ছে আরোগ, যেটা হচ্ছে SIDBI অ্যাসিস্ট্যান্ট টু MSMEs ফর রিকভারি অ্যান্ড অর্গানিক গ্রোথ ডিউরিং কোভিড-19 প্যান্ডেমিক। দুটো যে লোন প্রোডাক্ট লঞ্চ করা হয়েছে স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্বারা, একটা হচ্ছে সিভাস, যেটা হচ্ছে কোভিড-19 সেকেন্ড ওয়েভের হেলথ কেয়ার সেক্টরের ক্ষেত্রে লোন নিতে পারা যেতে পারে, এবং আরেকটি হচ্ছে সেটা হচ্ছে আরোগ, এটা হচ্ছে রিকভার অ্যান্ড অর্গানিক গ্রোথ ডিউরিং কোভিড-19 প্যান্ডেমিক। ঠিক আছে, যতগুলো MSMEs কোম্পানি আছে তাদের যাতে রিকভার করতে পারে এবং তারা যাতে অর্গানিক গ্রোথ করতে পারে কোভিড-19 প্যান্ডেমিকের মধ্যে, সেখান থেকে তারা লোন প্রোভাইড করতে পারে। ঠিক আছে, তো দুটো হচ্ছে লোন প্রোডাক্ট, একটা হচ্ছে সিভাস এবং আরেকটি হচ্ছে আরোগ। ক্লিয়ার? তো SIDBI এর ব্যাপারে একটু দেখে নিই আমরা। কবে গঠন করা হয়েছিল? 2রা এপ্রিল 1990 সালে। হেডকোয়ার্টার কোথায় আছে? লখনৌ। চেয়ারম্যানের নাম হচ্ছে, চেয়ারম্যান এবং MD হচ্ছেন শিবা S রমনা। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে। হোয়াট ওয়াজ দ্য প্রফেশন অফ রোহিত সারদানা হু হ্যাজ পাসড অ্যাওয়ে রিসেন্টলি? তো কিছুদিন আগেই রোহিত সারদানা, যিনি একজন জার্নালিস্ট ছিলেন, সাংবাদিক ছিলেন আজ থেকে, উনি হার্ট অ্যাটাকের কারণে 41 বছর আগে উনি স্বর্গী লাভ করেছেন। তো কোয়েশ্চেন এখানে জিজ্ঞেস করছে রোহিত সারদানার প্রফেশন কী ছিল? তো সঠিক উত্তরে যাবে অপশন বি, জার্নালিস্ট। তো রোহিত সারদানা, যিনি আজ তাকের একজন সাংবাদিক ছিলেন, তো মাত্র 41 বছর বয়সে উনি হার্ট অ্যাটাকের কারণেই স্বর্গ লাভ করেছেন। একটু দেখে নিন ব্যাপারে। Renowned TV journalist and news anchor Rohit Sardana has passed away due to heart attack following a deadly COVID-19 infection. The young journalist was just 41 years old. তো একজন খুবই পরিচিত টিভি জার্নালিস্ট এবং নিউজ অ্যাঙ্কার রোহিত সারদানা, যিনি আজ তাকের হয়ে কাজ করতেন, তো উনি হার্ট অ্যাটাকের কারণে এবং তার সাথে কোভিড-19 ইনফেকশনও ছিল ওনার শরীরের মধ্যে, তো সে কারণে উনি 41 বছর বয়স উনি স্বর্গ লাভ করেছেন। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখে না কি আছে। Defender Europe 21 is a multinational military exercise being held under the leadership of US Army and which organization group? তো ডিফেন্ডার ইউরোপ 21 হচ্ছে একটা মাল্টিন্যাশনাল মিলিটারি এক্সারসাইজ, যেটি US আর্মি লিডারশিপের আন্ডারে কিন্তু এটি কন্ডাক্ট করা হয়েছে। তো কোন অর্গানাইজেশনের গ্রুপ কিন্তু এটার মধ্যে পার্টিসিপেট করবে? সঠিক উত্তরে যাবে অপশন সি, ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ঠিক আছে, তো ডিফেন্ডার ইউরোপ 21 যেটা হচ্ছে একটা মাল্টিন্যাশনাল মিলিটারি এক্সারসাইজ, যেটি ইউনাইটেড স্টেটস আর্মির লিডারশিপের আন্ডারে করা হবে, আর এখানে কিন্তু প্রচুর দেশ যারা আছে, অনেকগুলো দেশ কিন্তু পার্টিসিপেট করবে, তার সাথে ন্যাটো যে সমস্ত অ্যালায়েন্স দেশগুলো আছে তারাও কিন্তু এটার মধ্যে পার্টিসিপেট করবে। ক্লিয়ার? একটু দেখে নিই ব্যাপারে। দ্য US Army led multinational joint exercise Defender Europe 21 has kicked off in Albania on 26th April 2021 and will be continued in more than 30 training areas in 12 countries during April, May and June. তো ইউনাইটেড স্টেটস আর্মির একটা মাল্টিন্যাশনাল জয়েন্ট এক্সারসাইজ, যেটির নাম হচ্ছে ডিফেন্ডার ইউরোপ 21, এটি কিন্তু আলবেনিয়াতে 26 এপ্রিল 2021 এটি শুরু হয়ে গেছে। ঠিক আছে, 30টি ট্রেনিং এরিয়াজ আছে 12টি দেশের মধ্যে, আর এটি কিন্তু কন্ডাক্ট করা হবে এপ্রিল, মে, জুন মাসে। বুঝতে পেরেছো? ইনক্লুডিং ওয়েস্টার্ন বালকান কান্ট্রিজ, দ্য অ্যানুয়াল US-led military exercise will be comprising of 28,000 forces from 26 nations, including the United States, NATO countries and their allies. আর এর মধ্যে যে সমস্ত ওয়েস্টার্ন বালকান কান্ট্রিজ আছে তারাও কিন্তু পার্টিসিপেট করবে। টোটাল এর মধ্যে 28,000 ফোর্সেস 26টি দেশের সাথে এর মধ্যে পার্টিসিপেশন করবে, যার মধ্যে ন্যাটোর যে সমস্ত দেশগুলো আছে তাদের অ্যালায়েন্সগুলো তারাও কিন্তু এটার মধ্যে পার্টিসিপেট করবে। তো এটা একটা বহুত বড় একটা ইউনাইটেড স্টেটসের আর্মির একটা লিডারশিপ আন্ডারে একটা মাল্টিন্যাশনাল এক্সারসাইজ, সেটির নাম হচ্ছে ডিফেন্ডার ইউরোপ। ক্লিয়ার? বুঝতে পারছো? চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নাও কি আছে। When is the International Workers' Day commemorated? তো সারা বিশ্ব জুড়ে আন্তর্জাতিক ওয়ার্কার্স ডেটি কবে এটি কমেমোরেটেড বা পালন করা হয়? সঠিক উত্তরে যাবে অপশন বি, 1 মে। তো আমরা শ্রমিক দিবস যেটাকে বলি, তো প্রতি বছর 1 মে লেবার ডে অথবা শ্রমিক দিবস কিন্তু সারা বিশ্বের মধ্যে এটি পালন করা হয়। একটু দেখে নিই এর ব্যাপারে। The International Workers' Day observed annually on 1st May to honor the contribution of laborers or working class people. তো প্রতি বছর আন্তর্জাতিক ওয়ার্কার্স ডে অথবা শ্রমিক দিবসটি
পালন করা হয় 1 মে। আর এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে লেবার্স এবং ওয়ার্কিং ক্লাস পিপলসদের কন্ট্রিবিউশনটাকে সম্মান জানানোর জন্য প্রতি বছর কিন্তু এটি 1 মে পালন করা হয়। বুঝতে পেরেছো? চলো পরবর্তী প্রশ্ন এখানে কি আছে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ আ নিউ চেয়ারম্যান অফ বাজাজ অটো। তো বাজাজ অটোর নতুন চেয়ারম্যান হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি, নীরজ বাজাজ। তো নীরজ বাজাজকে বাজাজ অটোর নতুন চেয়ারম্যানের পদে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। একটু দেখে নিই এর ব্যাপারে। নিয়ারলি 50 years after he took over the region in the company, Rahul Bajaj stepped down as chairman of Bajaj Auto. His cousin Neeraj Bajaj has been named as chairman with effect from 1st May. তো 50 বছর চেয়ারম্যান থাকার পরে রাহুল বাজাজ যিনি চেয়ারম্যান ছিলেন বাজাজ অটোর, তো উনি কিন্তু স্টেপ ডাউন করেছেন, উনি পদত্যাগ করেছেন এবং বর্তমানে ওনার যে ভাইপো মানে কাজিন উনি হচ্ছেন নীরজ বাজাজ, তাকে দায়িত্ব দিচ্ছেন বাজাজ অটোর নতুন চেয়ারম্যানের পদে। আর ওনার কার্যকারী শুরু হবে কবে থেকে? 1 মে 2021 সাল থেকে। বুঝতে পেরেছো? তো বাজাজ ব্যাপারে একটু দেখে নিই আমরা। প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে বাজাজ গ্রুপ, চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন রাজীব বাজাজ, হেডকোয়ার্টার হচ্ছে পুনে। কবে গঠন করা হয়েছিল? 29 নভেম্বর 1945 সালে। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন দেখে না কি আছে, হুইচ ইন্ডিয়ান স্টার্ট আপ কনস্ট্রাক্টেড ইন্ডিয়াস ফার্স্ট 3D প্রিন্টেড হাউস। তো ভারতের কোন স্টার্ট আপ কোম্পানি তৈরি করলো ভারতের প্রথম একটা 3D প্রিন্টেড হাউস? তো সেই স্টার্ট আপ কোম্পানির নাম কি? সঠিক উত্তরে যাবে অপশন এ, তাওয়াস্তা। তো তাওয়াস্তা হচ্ছে একটা আইআইটি মাদ্রাসের একটা স্টার্ট আপ কোম্পানি বা স্টার্ট আপ একটা গ্রুপ যারা ভারতের প্রথম 3D প্রিন্টেড হাউস তারা তৈরি করেছে। একটু দেখে নিই এর ব্যাপারে। Tavasta, a startup by alumni of IIT Madras, constructed India's first 3D printed house. The house was inaugurated by Finance Minister Nirmala Sitharaman. তো তাওয়াস্তা হচ্ছে একটা আইআইটি মাদ্রাসের একটা অ্যালুমিনি স্টার্টআপ যারা তৈরি করেছে ভারতের প্রথম একটা 3D প্রিন্টেড হাউস। আর এই হাউসটি ইনগ্রেট করেছেন আমাদের বর্তমান ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন। ঠিক আছে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিন্তু উনি এটি ইনগ্রেট করেছেন। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন এখানে কি আছে, হু হ্যাজ বিন চুজেন অ্যাজ আ ফার্স্ট ইন্ডিয়ান অ্যান্ড এশিয়ান উমেন ফর 2021 ওয়াইল্ড ইনোভেটর অ্যাওয়ার্ড। তো ভারতের প্রথমবার এবং এশিয়ার প্রথমবার কোনো মহিলাকে ওয়াইল্ড ইনোভেটর অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হচ্ছে। তো ওনার নাম কি? সঠিক উত্তরে যাবে অপশন ডি, ডক্টর কৃতি কে কারনাথ। ডক্টর কৃতি কে কারনাথ হচ্ছেন ভারতের প্রথম এবং এশিয়ার প্রথম উমেন যাকে ওয়াইল্ড ইনোভেটর অ্যাওয়ার্ড দিয়ে তাকে ভূষিত করা হচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারছো? তো একটু দেখে নিই ব্যাপারে। ডক্টর কৃতি কে কারনাথ, চিফ কনজারভেশন সায়েন্টিস্ট অ্যাট Bangalore based Center for Wildlife Studies, has been chosen as a first Indian and Asian woman for 2021 Wild Innovator Award. তো ডক্টর কৃতি কে কারনাথ হচ্ছেন চিফ কনজারভেশন সায়েন্টিস্ট। উনি কাজ করছেন হচ্ছে কোথায়? ব্যাঙ্গালোর বেসড একটা সেন্টার, সেটি হচ্ছে ওয়াইল্ড লাইফ স্টাডিজের উপরে বেসড করে আছে সেন্টারটি। সেখানে উনি একজন চিফ কনজারভেশন সায়েন্টিস্ট। তো ওনাকে ভারতের প্রথম এবং এশিয়ার প্রথমবার ওনাকে ওয়াইল্ড ইনোভেটর অ্যাওয়ার্ড 2021 দিয়ে ওনাকে ভূষিত করা হয়েছে। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন দেখানো কি আছে, হু হ্যাজ নেমড স্পোর্টস স্টার অফ ডিকে অ্যাট 2021 স্পোর্টস স্টার এস অ্যাওয়ার্ড। তো স্পোর্টস স্টার এস অ্যাওয়ার্ড 2021 সালের কাকে ডিক্লেয়ার করেছে অ্যাজ আ স্পোর্টস স্টার অফ ডিকে হিসেবে? সঠিক উত্তরে যাবে অপশন ডি, ম্যারি কম। তো 8 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মেরি কমকে স্পোর্টস স্টার এস অ্যাওয়ার্ড 2021 ডিক্লেয়ার করেছে তাকে অ্যাজ আ স্পোর্টস স্টার অফ দ্য ডিকে হিসেবে। একটু দেখে নিই ব্যাপারে। মেরি কম, দ্য অনলি বক্সার মেল অর ফিমেল টু উইন 8 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপস মেডেল, was named Sports Star of Decade at the 2021 Sports Star Ace Award. তো 2021 সালের স্পোর্টস স্টার এস অ্যাওয়ার্ড ডিক্লেয়ার করা হয়েছে মেরি কমকে অ্যাজ আ স্পোর্টস স্টার অফ দ্য ডিকে হিসাবে। মেরি কম হয়েছে ভারতের প্রথম এবং সারা বিশ্বের প্রথম মহিলা মেল অর ফিমেল ক্যাটাগরির মধ্যে প্লেয়ার যদি বলা চলে যে কিন্তু 8 বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ টাইটেলটি জিতেছে। ঠিক আছে, মেল অর ফিমেল ক্যাটাগরি যদি ইনক্লুড করায় আজ অবধি কেউ কিন্তু বক্সার 8 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয়নি, একমাত্র মেরি কম কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয়েছে তাও 8 টাইমস। ঠিক আছে, তো 2021 সালে স্পোর্টস স্টার এস অ্যাওয়ার্ড ডিক্লেয়ার করেছে মেরি কমকে অ্যাজ আ স্পোর্টস স্টার অফ দ্য ডিকে হিসেবে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখানো কি আছে, ওয়েন ইজ দ্য ওয়ার্ল্ড টুনা ডে অবজার্ভ গ্লোবালি। তো
তো সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড টুনা ডেটি কবে পালন করা হয়? সঠিক উত্তরে যাবে অপশন সি 2রা মে। তো প্রতি বছর 2রা মে সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড টুনা ডেটি অবজার্ভ করা হয়। ক্লিয়ার? একটু দেখে নিই এর ব্যাপারে। ওয়ার্ল্ড টুনা ডে ইজ অবজার্ভড on May 2nd every year to raise awareness about tuna fish and its importance to human and earth and also to promote more sustainable fishing practices. তো প্রতি বছর ওয়ার্ল্ড টুনা ডেটি অবজার্ভ করা হয় 2রা মে, আর এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে টু রেজ অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য টুনা ফিশ, মানে টুনা ফিশের অ্যাওয়ারনেসটাকে রাইজ করার জন্য বা সচেতন করার জন্য কিন্তু এই দিনটি পালন করা হয়। তার সাথে ইটস ইম্পর্টেন্স টু হিউম্যান অ্যান্ড আর্থ, টুনা ফিশের হিউম্যান এবং আর্থের ইম্পর্টেন্সটাকে বোঝানোর জন্য এটি প্রমোট করা হয় এবং টু প্রমোট মোর সাস্টেনেবল ফিশিং প্র্যাকটিসেস, আর তার সাথে ফিশিং প্র্যাকটিসেস যাতে সাস্টেনেবল কীভাবে করা যেতে পারে, কীভাবে সাস্টেনেবল ওয়ে অফ ফিশিং প্র্যাকটিস করা যেতে পারে সেটাকেও প্রমোট করার জন্য কিন্তু প্রতি বছর 2রা মে ওয়ার্ল্ড টুনা ডেটি অবজার্ভ করা হয়। ঠিক আছে, 3টে জিনিস বলছিলাম। ফার্স্ট হচ্ছে ইম্পর্টেন্স অফ টুনা ফিশ, ইম্পর্টেন্স অফ হিউম্যান অ্যান্ড আর্থ, ঠিক আছে, এবং সাস্টেনেবল ফিশিং প্র্যাকটিস, এই 3টে জিনিসের অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য কিন্তু প্রতি বছর ওয়ার্ল্ড টুনা ডেটি অবজার্ভ করা হয় 2রা মে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নাও কি আছে। নেম দ্য ফার্স্ট এভার উইমেন অফিসার অফ বর্ডার রোড অর্গানাইজেশন হু হ্যাজ টেকেন ওভার অ্যাজ অফিসার কমান্ডিং অফ দ্য রোড কনস্ট্রাকশন কোম্পানি টু হ্যান্ডেল রোড প্রজেক্ট নিয়ার ইন্ডো চায়না বর্ডার। তো বর্ডার রোড অর্গানাইজেশনের প্রথম মহিলা যে চার্জ নিয়েছেন অফিসার কমান্ডিং অফ আ রোড কনস্ট্রাকশন কোম্পানি, যাতে ইন্ডো চায়না বর্ডারের সামনে একটা রোড তৈরি করা হচ্ছে, সেখানে সে প্রজেক্টের সে দায়িত্ব নিচ্ছেন। তো সে মহিলার নাম কি? তো সঠিক উত্তরে যাবে অপশন এ বৈশালী এস হাইভাসি। তো বৈশালী এস হাইভাসি হয়েছেন প্রথম মহিলা অফিসার বর্ডার রোড অর্গানাইজেশনে যে দায়িত্ব নিয়েছেন অফিসার কমান্ডিং অফ আ রোড কনস্ট্রাকশন কোম্পানি, যাতে ইন্ডো চায়না বর্ডারে একটা রোড তৈরি করা হচ্ছে, সেখানে কিন্তু সে পুরোপুরি দায়িত্ব নিয়েছেন কনস্ট্রাকশন করানোর জন্য। ক্লিয়ার? একটু দেখে নিয়ে ব্যাপারে। Vaishali S. Hishwe has become the first woman officer of Border Road Organization to take over officer commanding of the road construction company that is responsible to provide connectivity in a high altitude area along the Indo-China border road. তো Vaishali S. Hishwe হয়েছেন প্রথম মহিলা অফিসার বর্ডার রোড অর্গানাইজেশনে যে দায়িত্ব নিচ্ছেন অফিসার কমান্ডিং অফ রোড কনস্ট্রাকশন কোম্পানি, আর এখানে আর এটা হচ্ছে কিন্তু ইন্ডো চায়না বর্ডারে একটা হাই অ্যালটিটিউডের মধ্যে একটা রোড তৈরি করা হচ্ছে কানেক্টিভিটি করার জন্য। তো সেই রোডটি কনস্ট্রাকশন করার জন্য কিন্তু পুরোপুরি দায়িত্ব নিচ্ছেন Vaishali S. Hishwe। বুঝতে পেরেছো? আর উনি হয়েছেন প্রথম মহিলা অফিসার যে বর্ডার রোড অর্গানাইজেশনের কিন্তু অফিসার কমান্ডিং অফ আ রোড কনস্ট্রাকশন কোম্পানির দায়িত্ব নিয়েছেন। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখে না কি আছে। When is World Press Freedom Day commemorated all over the world? তো সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডেটি কোন দিন পালন করা হয়? সঠিক উত্তরে যাবে অপশন ডি 3রা মে। তো প্রতি বছর 3রা মে সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডেটি অবজার্ভ করা হয়। ক্লিয়ার? একটু দেখে নিই এর ব্যাপারে। দ্য ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে ইজ অবজার্ভড অন 3rd May annually to raise awareness of importance of freedom of press and remind governments of their duty to respect and uphold the right to freedom of expression. তো প্রতি বছর সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডেটি অবজার্ভ করা হয় 3রা মে, আর এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে টু রেজ অ্যাওয়ারনেস অফ দ্য ইম্পর্টেন্স অফ ফ্রিডম অফ প্রেস, মানে ফ্রিডম অফ প্রেসের ইম্পর্টেন্সের ব্যাপারে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য এটা কিন্তু প্রতি বছর 3রা মে অবজার্ভ করা হয়। and remind government of their duty to respect and uphold the right to freedom of expression. আর তার সাথে গভর্নমেন্টকে রিমাইন্ড করা অথবা গভর্নমেন্টকে জানানো যে ফ্রিডম অফ এক্সপ্রেশন যেটা আছে, ঠিক আছে, তার রেসপেক্ট এবং সেটার রাইটসটাকে কীভাবে ঠিকভাবে পালন করা যেতে পারে, তো সেটার অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য কিন্তু প্রতি বছর 3রা মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডেটি অবজার্ভ করা হয়। ক্লিয়ার? থিম কী ছিল 2021 সালে দেখে নাও একবার। দ্য থিম অফ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে 2021 ইজ ইনফরমেশন অ্যাজ আ পাবলিক গুড। এটা ছিল 2021 সালের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডমের থিম। ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট থিমটা, ভালো করে মনে রাখার চেষ্টা করবে। থিমের সাথে কিন্তু প্রচুর কোয়েশ্চেন তোমাদের আসে পরীক্ষার সময়। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখে না কি আছে। হু ইজ দ্য উইনার অফ 2021 পর্তুগিজ গ্র্যান্ড প্রিক্স? তো পর্তুগিজ গ্র্যান্ড প্রিক্স 2021-এর উইনার কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি লুইস হ্যামিল্টন। তো মার্সিডিজ বেঞ্জের চালক লুইস হ্যামিল্টন 2021 সালের পর্তুগিজ গ্র্যান্ড প্রিক্সের উইনার।
তো একটু দেখে নিই এই ব্যাপারে। লুইস হ্যামিল্টন, Mercedes Great Britain, won the 2021 Portuguese Grand Prix held on 2nd May 2021 at the Algarve International Circuit in Portugal. This was the second win of the session of Hamilton and 96th of his career. তো 2021 সালের পর্তুগিজ গ্র্যান্ড প্রিক্স জিতেছেন লুইস হ্যামিল্টন, আর এই ইভেন্টটা অর্গানাইজ করা হয়েছিল 2 মে 2021 সালে অ্যালগ্রেভ ইন্টারন্যাশনাল সার্কিট পর্তুগালে। ঠিক আছে, লুইস হ্যামিল্টনের এবছরে হচ্ছে এটা সেকেন্ড উইন এবং তার ক্যারিয়ার হচ্ছে এটা 96তম তার ভিক্টরি। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখে না কি আছে, ওয়েন ইজ ওয়ার্ল্ড লাফটার ডে অবজার্ভ? তো সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড লাফটার ডেটি কবে পালন করা হয়? তো সঠিক উত্তরে যাবে অপশন এ, ফার্স্ট সানডে অফ মে। তো প্রতি বছর ফার্স্ট সানডে, ঠিক আছে, মে মাসের প্রথম সানডে প্রতি বছর কিন্তু এই দিনটি পালন করা অ্যাজ আ ওয়ার্ল্ড লাফটার ডে। ক্লিয়ার? একটু দেখে নিই এর ব্যাপারে। দ্য ওয়ার্ল্ড লাফটার ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার অন ফার্স্ট সানডে অফ মে টু রেজ অ্যাওয়ারনেস অ্যাবাউট লাফটার অ্যান্ড ইটস হিলিং বেনিফিটস। ইন 2021 দ্য ডে ফলস অন 2nd May 2021। তো প্রতি বছর সারা বিশ্ব জুড়ে প্রথম মে মাসের প্রথম সানডে সারা বিশ্ব জুড়ে অবজার্ভ করা হয় ওয়ার্ল্ড লাফটার ডেটি। আর এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে লাফটারের অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করার জন্য এবং লাফটার কীভাবে শরীরের পক্ষে ভালো, ঠিক আছে, হিলিং বেনিফিটস, এর হিলিং বেনিফিটসগুলো অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য কিন্তু প্রতি বছর পয়লা মানে সানডে মে মাসের পয়লা সানডে এটি অবজার্ভ করা হয়। ঠিক আছে, আর 2021 সালে সেটা পড়েছিল কবে? 2 মে 2021। ঠিক আছে, মানে মে মাসের পয়লা সানডে পড়েছিল 2 মে। তো এবছর কিন্তু 2 মে পালন করা আছে ওয়ার্ল্ড লাফটার ডেটি। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেওয়া আছে, দ্য ইন্টারন্যাশনাল ডন কোরাস ডে ইজ অ্যান অ্যানুয়াল অবজারভেন্স টু সেলিব্রেট দ্য সাউন্ড অফ বার্ড। ওয়েন ইজ দ্য ডে অবজার্ভ? তো ইন্টারন্যাশনাল ডন কোরাস ডে হচ্ছে একটা অ্যানুয়াল অবজারভেন্স যেটি সেলিব্রেট করা হয় সাউন্ড অফ বার্ডস, মানে বিভিন্ন রকমের যে পাখিগুলো আছে তাদের ডাকগুলোর আওয়াজগুলো সেলিব্রেট করার জন্য একটা ইন্টারন্যাশনাল ডন কোরাস ডেটি পালন করা হয়। তো কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে সেটি কবে পালন করা হয়? সঠিক উত্তরে যাবে অপশন সি, ফার্স্ট সানডে অফ মে, মানে মে মাসের প্রথম সানডে এটি পালন করা হয়। মানে ইন্টারন্যাশনাল ডন কোরাস ডে যেটা হচ্ছে একটা অ্যানুয়াল অবজারভেন্স, যত রকমের পাখি আছে তাদের আওয়াজগুলো সেলিব্রেট করার জন্য একটা দিন পালন করা হয়, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডন কোরাস ডে। তো এটি প্রত্যেক মে মাসে পয়লা রবিবার এটি পালন করা হয়। ক্লিয়ার? একটু দেখে নিই এর ব্যাপারে। দ্য অ্যানুয়াল ইন্টারন্যাশনাল ডন কোরাস ডে ইজ হেল্ড অন দ্য ফার্স্ট সানডে ইন মে। In 2021, this day is being celebrated on 2nd May 2021। তো একটা অ্যানুয়াল ইন্টারন্যাশনাল ডন কোরাস ডে, আর এটি হচ্ছে যে সমস্ত পাখি আছে তাদের আওয়াজগুলোর, তাদের সাউন্ড যে ক্রিয়েট করে সেই সাউন্ডগুলোর দিন একটা পালন করা হয়, সেটা বলা হচ্ছে ইন্টারন্যাশনাল ডন কোরাস ডে। আর এটি পালন করা হয় কিন্তু প্রত্যেক মে মাসের পয়লা সানডে। ঠিক আছে, আর 2021 সালে এটা কবে পড়েছিল? সেটা হচ্ছে 2 মে 2021 সালে এটি পড়েছিল পয়লা সানডেটি। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, দ্য ইন্টারন্যাশনাল ফায়ার ফাইটার্স ডে ইজ সেলিব্রেটেড অ্যানুয়ালি অন হুইচ ডে? তো ইন্টারন্যাশনাল ফায়ার ফাইটার্স ডে এটি কবে অ্যানুয়ালি সেলিব্রেট করা হয়? তো সঠিক উত্তরে যাবে অপশন এ, 4 মে। তো প্রতি বছর 4 মে ইন্টারন্যাশনাল ফায়ার ফাইটার্স ডেটি অবজার্ভ করা হয়। একটু দেখে নিই এর ব্যাপারে। দ্য ইন্টারন্যাশনাল ফায়ার ফাইটার্স ডে ইজ অবজার্ভড অন 4th May every year since 1999 to recognize and honor the sacrifices that firefighters make to ensure that their communities and environment are safe as possible। তো প্রতি বছর ইন্টারন্যাশনাল ফায়ার ফাইটার্স ডেটি অবজার্ভ করা হয় 4 মে, আর এটি অবজার্ভ করা হচ্ছে 1999 সাল থেকে কিন্তু এটি পালন করা হচ্ছে প্রতি বছর। আর এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত ফায়ার ফাইটার্সরা আছে তারা কিভাবে দিনে রাতে প্রোটেক্ট করছে, যদি কোথাও আগুন টাগুন লেগে আছে তার নিজের জীবনকে ঝুঁকি লাগিয়ে সে আগুনগুলো নেভাচ্ছে। তো তাদের কন্ট্রিবিউশনটাকে এনভায়রনমেন্টের উপরে, সোসাইটির উপরে তাদের কন্ট্রিবিউশনটার ব্যাপারে, তাদের কিভাবে তারা কন্ট্রিবিউট করছে কমিউনিটিসকে, কিভাবে তারা এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করছে, তো সে সমস্ত জিনিসগুলো তাদের স্যাক্রিফাইসগুলোর সম্মান রাখার জন্য, অনার করার জন্য কিন্তু প্রতি বছর 4 মে সিন্স 1999 থেকে, মানে 1999 সাল থেকে ইন্টারন্যাশনাল ফায়ার ফাইটার্স ডেটি অবজার্ভ বা পালন করা হয়। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন এখানে কি আছে, ওয়েন ইজ ওয়ার্ল্ড আস্থমা ডে অবজার্ভ? তো ওয়ার্ল্ড আস্থমা ডে কবে অবজার্ভ করা হয়? সঠিক উত্তরে যাবে অপশন বি, ফার্স্ট টিউসডে অফ মে, মানে মে মাসের প্রথম টিউসডে অথবা মঙ্গলবার, মে মাসের প্রথম মঙ্গলবার সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড আস্থমা ডেটি অবজার্ভ করা হয়। ক্লিয়ার?
একটু দেখে নিয়ে ব্যাপারে দ্য ওয়ার্ল্ড আস্থামা ডে টেক্স প্লেস অ্যানুয়ালি অন দ্য ফার্স্ট টিউসডে অফ মে সিন্স 1998. In 2021, World Asthma Day is being observed on 4th May 2021. তো সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড আস্থামা ডেটি অবজার্ভ করা হয় ফার্স্ট টিউসডে, মে মাসের ফার্স্ট টিউসডে এটি পালন করা হয়, মে মাসের পয়লা মঙ্গলবার এটি পালন করা হয় 1998 সাল থেকে। আর 2021 সালে এটা কবে পড়েছে সেটা হচ্ছে 4 মে 2021, মানে প্রথম মঙ্গলবার, মে মাসের প্রথম মঙ্গলবার ছিল 2021 সালে, সেটা হচ্ছে 4 মে। ক্লিয়ার? বুঝতে পারছো? থিম কি ছিল দেখেন একবার। দ্য থিম ফর 2021 ওয়ার্ল্ড আস্থামা ডে ইজ আনকভারিং আস্থামা মিসকনসেপশন। তো 2021 সালে এটা ছিল থিম, খুবই ইম্পর্টেন্ট, কিন্তু থিমটা ভালো করে মনে রাখার চেষ্টা করবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে, উইচ ডে অফ দ্য ইয়ার ইজ অবজার্ভড অ্যাজ ইন্টারন্যাশনাল ডে অফ দ্য মিডওয়াইফ। তো ইন্টারন্যাশনাল ডে অফ মিডওয়াইফ এটি সারা বিশ্ব জুড়ে কোন দিন পালন করা হয়? সঠিক উত্তরে যাবে অপশন বি 5th মে। তো প্রতি বছর 5th মে সারা বিশ্ব জুড়ে ইন্টারন্যাশনাল ডে অফ মিডওয়াইফ এই দিনটি পালন করা হয়। তো একটু দেখে নিন ব্যাপারে। এভরি ইয়ার দ্য ইন্টারন্যাশনাল কনফেডারেশন অফ মিডওয়াইফ সেলিব্রেট দ্য ইন্টারন্যাশনাল ডে অফ মিডওয়াইফ অন 5th মে। তো প্রতি বছর ইন্টারন্যাশনাল কনফেডারেশন অফ মিডওয়াইফ সেলিব্রেট করে 5th মে অ্যাজ আ ইন্টারন্যাশনাল ডে অফ মিডওয়াইফ। ঠিক আছে, থিম কি ছিল 2021 সালে দেখানো একবার ইন্টারন্যাশনাল মিডওয়াইফ ডে, সেটা হচ্ছে দ্য থিম ফর 2021 ইন্টারন্যাশনাল ডে অফ মিডওয়াইফ ইজ ফলো দ্য ডাটা ইনভেস্ট ইন মিডওয়াইফস। তো এটা ছিল 2021 সালের ইন্টারন্যাশনাল ডে অফ মিডওয়াইফসের থিম। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে, দ্য ওয়ার্ল্ড হ্যান্ড হাইজিন ডে ইজ কমেমোরেটেড টু রেজ অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ হ্যান্ড হাইজিন ইন ওয়ার্ডিং অফ মেনি সিরিয়াস ইনফেকশন। তো ওয়েন ইজ দ্য ডে অবজার্ভ? তো প্রতি বছর ওয়ার্ল্ড হ্যান্ড হাইজিন ডেটি অবজার্ভ করার মূল উদ্দেশ্য হচ্ছে হ্যান্ড হাইজিনের ইম্পর্টেন্সটার অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য, এবং যে সমস্ত হাত না ধোয়ার কারণে যে সমস্ত ইনফেকশনগুলো স্প্রেড হচ্ছে সেগুলোর ব্যাপারে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য কিন্তু প্রতি বছর একটা দিন পালন করা হয়। তো কোশ্চেন এখানে জিজ্ঞেস করেছে, তো সেই দিনটি কবে পালন করা হয়? সঠিক উত্তরে যাবে অপশন ডি 5th মে। তো প্রতি বছর 5th মে সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড হ্যান্ড হাইজিন ডেটি অবজার্ভ করা হয়। আর এই দিনটি অবজার্ভ করার মূল উদ্দেশ্য হচ্ছে হাত না ধোয়ার কারণে যে সমস্ত সিরিয়াস ইনফেকশনগুলো হয় তো তাদের ব্যাপারে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য, এবং হাত ধোয়া কেন দরকার সেটার ব্যাপারে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য কিন্তু প্রতি বছর এটি পালন করা হয়। ক্লিয়ার? একটু দেখে নিয়ে ব্যাপারে। এভরি ইয়ার দ্য ওয়ার্ল্ড হ্যান্ড হাইজিন ডে ইজ অবজার্ভড অন May 5th. The day is organized by World Health Organization to raise awareness among people across the globe about the importance of hand hygiene in warding of many serious infection. তো প্রতি বছর ওয়ার্ল্ড হ্যান্ড হাইজিন ডেটি অবজার্ভ করা হয় 5th মে, আর এই দিনটি অবজার্ভ করা হয় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের দ্বারা। ঠিক আছে, আর মূল উদ্দেশ্য হচ্ছে অবজার্ভ করা, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য, মানুষের প্রতি অ্যাওয়ারনেস ক্রিয়েট করা হ্যান্ড হাইজিন, মানে যে সমস্ত সিরিয়াস ইনফেকশনগুলো হয় হাত না ধোয়ার কারণে, তো সেই সমস্ত সেগুলোর ব্যাপারে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য কিন্তু প্রতি বছর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 5th মে সেলিব্রেট করে ওয়ার্ল্ড হ্যান্ড হাইজিন ডেটি। ক্লিয়ার? থিম কি ছিল দেখে না একবার। দ্য থিম ফর 2021 ইজ সেকেন্ড সেভ লাইভস ক্লিন ইয়োর হ্যান্ডস। এটা ছিল 2021 সালের ওয়ার্ল্ড হ্যান্ড হাইজিন ডের থিম। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে, কোল মাইনার্স ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার অন হুইচ ডে ইন ইন্ডিয়া। তো ভারতের মধ্যে প্রত্যেক বছর কোল মাইনার্স ডেটি অবজার্ভ করা হয় কবে? তো সঠিক উত্তরে যাবে অপশন সি 4th মে। তো প্রতি বছর 4 মে ভারতের মধ্যে কোল মাইনার্স ডেটি অবজার্ভ করা হয়। ক্লিয়ার? একটু দেখে নিন ব্যাপারে। ইন ইন্ডিয়া দ্য কোল মাইনার্স ডে ইজ সেলিব্রেটেড অন 4th মে এভরি ইয়ার টু রেকগনাইজ the hard work of some of the great unsung heroes of industrial revolution. তো প্রতি বছর ভারতের মধ্যে 4 মে অবজার্ভ করা হয় কোল মাইনার্স ডেটি, আর এই দিনটি অবজার্ভ করার মূল উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত মানুষরা কোল মাইনার্স যারা আছে তারা যেভাবে পরিশ্রম করে সারা দিন রাত, তো তারা হচ্ছে কি আনসাং হিরো, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে তারা হচ্ছে কি আনসাং হিরো। তো তাদের হার্ডওয়ার্কের রেকগনাইজ করার জন্য প্রত্যেক বছর কিন্তু 4 মে কোল মাইনার্স ডেটি অবজার্ভ করা হয় ভারতের মধ্যে। ক্লিয়ার? বুঝতে পারছো? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে,
when is International No Diet Day celebrated? তো ইন্টারন্যাশনাল নো ডায়েট ডেটি কবে সেলিব্রেট করা হয়? তো সঠিক উত্তরে যাবে অপশন ডি, সেটা হচ্ছে 6th মে। তো প্রতি বছর 6th মে ইন্টারন্যাশনাল নো ডায়েট ডেটি অবজার্ভ করা হয়। ক্লিয়ার? তো একটু দেখে নিয়ে ব্যাপারে ইন্টারন্যাশনাল নো ডায়েট ডে ইজ অবজার্ভড অন 6th মে অ্যান্ড ইটস সিম্বল ইজ লাইট ব্লু রিবন। তো প্রতি বছর 6th মে ইন্টারন্যাশনাল নো ডায়েট ডেটি অবজার্ভ করা হয় আর এর সিম্বল হচ্ছে লাইট ব্লু রিবন। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন এখানে কি আছে, হোয়াট ইজ দ্য এস্টিমেটেড জিডিপি গ্রোথ রেট ফর ইন্ডিয়ান ইকোনমি অ্যাজ পার রেটিং এজেন্সি বার্কলেজ ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2021-22? তো বার্কলেজ যেটা হচ্ছে একটা রেটিং এজেন্সি, তো তারা 2021-22 সালের ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য ভারতের জিডিপি গ্রোথ রেট এস্টিমেট করেছে, সেটা হচ্ছে 10%। আগে তারা অনুমান করেছিল 11%, এখন দিনের পর দিন কোভিড-19 ওয়েভটা বেড়েই চলেছে, তো সে কারণে তারা জিডিপি এস্টিমেশনটাকে কমিয়ে সেটা করেছে কত, 10%। ক্লিয়ার? তো সঠিক উত্তরে যাবে অপশন এ, সেটা হচ্ছে 10%। তো এর ব্যাপারে দেখে নিই আমরা। ইউকে বেসড গ্লোবাল ব্রোকারেজ ফার্ম বার্কলেজ হ্যাজ কাট ইন্ডিয়াস জিডিপি গ্রোথ এস্টিমেটেড ফর 2021-22 to 10% from its earlier estimate of 11%, minimum the startup origin space. তো ইউনাইটেড কিংডমের বেস একটা গ্লোবাল ব্রোকারেজ ফার্ম যেটা হচ্ছে বার্কলেজ, তো তারা 2021-22 সালের জন্য ভারতের জিডিপি গ্রোথ এস্টিমেটটা করেছে কত, 10%। আগে তারা এস্টিমেট করেছিল 11%, বা দিনের পর দিন কোভিড-19 কেসেসগুলো বাড়ার কারণে তারা এস্টিমেট করেছে আছে কত, কমিয়ে সেটা করেছে 10%। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন এখানে কি আছে, পিনারাই বিজয়ন হ্যাজ রিজাইন্ড অ্যাজ আ চিফ মিনিস্টার অফ কেরালা, হি ওয়াজ ড্যাশ চিফ মিনিস্টার অফ দ্য স্টেট। তো পিনারাই বিজয়ন তার নিজের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন, তো উনি কেরালার রাজ্যের কততম মুখ্যমন্ত্রী ছিলেন? সঠিক উত্তরে যাবে অপশন সি, 12। তো পিনারাই বিজয়ন যিনি কেরালার মুখ্যমন্ত্রী ছিলেন, তো উনি আরিফ মোহাম্মদ খান কেরালার গভর্নরকে উনি কিন্তু পদত্যাগের চিঠি উনি হ্যান্ডওভার করেছেন। উনি কেরালা রাজ্যের 12তম মুখ্যমন্ত্রী ছিলেন। ক্লিয়ার? একটু দেখে নিয়ে ব্যাপারে Pinarayi Vijayan, the Chief Minister of Kerala, has submitted his resignation letter to Governor Arif Mohammad Khan on 3rd May 2021. He was serving as 12th Chief Minister of Kerala since 25th May 2016. তো পিনারাই বিজয়ন যিনি কেরালার মুখ্যমন্ত্রী ছিলেন, তো উনি তার নিজের রেজিগনেশন লেটারটি, পদত্যাগের লেটারটি গভর্নর আরিফ মোহাম্মদ খানকে উনি লেটারটা হ্যান্ডওভার করেছেন। কবে করেছেন? 3রা মে 2021 সালে। উনি কেরালা রাজ্যের 25 মে 2016 সাল থেকে 12তম মুখ্যমন্ত্রী ছিলেন। ক্লিয়ার? তো কেরালার ব্যাপারে একটু দেখে নিই আমরা। গভর্নর হচ্ছেন আরিফ মোহাম্মদ খান, ক্যাপিটাল হচ্ছে ত্রিভন্তনপুরম। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন এখানে কি আছে, নেম দ্য 4th ডেপুটি গভর্নর অফ আরবিআই হু হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপয়েন্টেড ইন প্লেস অফ বিপি কানুগো। তো বিপি কানুগোর জায়গায় বর্তমানে 4র্থতম ডেপুটি গভর্নর, আরবিআইয়ের 4র্থতম ডেপুটি গভর্নর হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? সঠিক উত্তরে যাবে অপশন এ, টি রবি শঙ্কর। তো 4র্থতম আরবিআই ডেপুটি গভর্নর হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে টি রবি শঙ্করকে। ঠিক আছে, কার প্লেসে করা হয়েছে? সেটা হচ্ছে বিপি কানুগোর জায়গার ওনাকে করা হয়েছে। ক্লিয়ার? তো এর ব্যাপারে দেখিনি একটু আমরা। Tavarna Ravi Shankar, the Executive Director of Reserve Bank of India, has been named as a 4th Deputy Governor of Central Bank. তো তাভারনা রবি শঙ্কর যিনি আরবিআইয়ের এক্সিকিউটিভ ডাইরেক্টর ছিলেন, তো ওনাকে 4র্থতম ডেপুটি গভর্নর হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে আরবিআইয়ের দ্বারা। ক্লিয়ার? আরবিআইয়ের ব্যাপারে একটু দেখে নিই আমরা। গভর্নর হচ্ছেন শক্তিকান্ত দাস। কবে গঠন করা হয়েছিল? 1 এপ্রিল 1935 সালে কলকাতাতে। ব্যাংক রেট কত চলছে এখন বর্তমানে? সেটা হচ্ছে 4%। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন এখানে কি আছে, তিসারা পরেরা হ্যাজ রিসেন্টলি অ্যানাউন্সড হিজ রিটায়ারমেন্ট ফ্রম ইন্টারন্যাশনাল ক্রিকেট, হি ওয়াজ প্লেইং ফর উইচ কান্ট্রি? তো তিসারা পরেরা উনি আন্তঃরাষ্ট্রীয় ক্রিকেট খেলা থেকে উনি অবসর ঘোষণা করেছেন, তো উনি কোন দেশের প্লেয়ার ছিলেন? সঠিক উত্তরে যাবে অপশন ডি, শ্রীলঙ্কা। তো তিসারা পরেরা কিন্তু শ্রীলঙ্কার একজন অলরাউন্ডার ক্রিকেটার ছিলেন, তো উনি কিছুদিন আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে উনি রিটায়ারমেন্ট অ্যানাউন্স করেছেন। একটু দেখে নিয়ে ব্যাপারে Sri Lanka all-rounder and former captain Tishara Perera has announced his retirement from international cricket on 3rd May 2021, ending his international cricket career with a span nearly 12 years. তো শ্রীলঙ্কার একজন অলরাউন্ডার এবং প্রাক্তন ক্যাপ্টেন তিসারা পরেরা
অবসর ঘোষণা করলেন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা থেকে 23 মে 2021 সালে। 12 বছর লম্বা উনি ইন্টারন্যাশনাল ক্রিকেট ক্যারিয়ারে ছিলেন, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন। তো বর্তমানে কিন্তু উনি অবসর ঘোষণা করেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার থেকে। ক্লিয়ার? তো শ্রীলঙ্কার ব্যাপারে একটু দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে শ্রী জগবর্ধনপুরে কোটে, প্রেসিডেন্টের নাম হচ্ছে গোতাবায়া রাজাপাক্সা এবং কারেন্সি হচ্ছে শ্রীলঙ্কান রুপি। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে। দ্য এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ হ্যাজ মুভ ফ্রম ইন্ডিয়া টু উইচ কান্ট্রি ডিউ টু কোভিড-19? তো 2021 সালে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপটি হওয়ার কথা ছিল ভারতে, কিন্তু কোভিড-19-এর কারণে কিন্তু এটি শিফট করে কোন দেশে এটি বর্তমানে অর্গানাইজ করা হবে? সঠিক উত্তর যাবে অপশন ডি, সেটা হচ্ছে ইউএই। তো ইউনাইটেড আরব এমিরেটসে কিন্তু 2021 সালের এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপটি অর্গানাইজ করা হবে, আর এটি কিন্তু আগে অর্গানাইজ করার কথা ছিল কোথায়? ভারতের মধ্যে। তো কোভিড-19 কেসেসগুলো দিনের পর দিন বাড়ার কারণে কিন্তু এটি অর্গানাইজ করা হবে কোথায়? ইউনাইটেড আরব এমিরেটসে। একটু দেখে নিই এর ব্যাপারে। দ্য এশিয়ান বক্সিং কনফেডারেশন হ্যাজ মুভড the Asian Boxing Championship from New Delhi to Dubai due to the worsening pandemic situation in the country. তো দিনের পর দিন ভারতের প্যান্ডেমিক সিচুয়েশন বেড়েই চলেছে, কোভিড-19 সেকেন্ড ওয়েভে প্যান্ডেমিক সিচুয়েশন বেড়েই চলেছে। তো সে কারণে এশিয়ান বক্সিং কনফেডারেশন ঘোষণা করে জানিয়েছে যে তারা এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপটি দিল্লি থেকে ট্রান্সফার করে দুবাইতে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করেছে। ক্লিয়ার? তো ইউএই ব্যাপারে একটু দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে আবুধাবি, কারেন্সি হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস দিরহাম, প্রেসিডেন্টের নাম হচ্ছে খলিফা বিন জায়েদ আল নায়ান। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখে না কি আছে। হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ আ নিউ চিফ সেক্রেটারি অফ বিহার? তো বিহারের নতুন চিফ সেক্রেটারি হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? তো সঠিক উত্তরে যাবে অপশন ডি, ত্রিপুরারি শরণ। তো বিহারের চিফ সেক্রেটারি হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে ত্রিপুরারি শরণকে। ক্লিয়ার? একটু দেখে নিই এর ব্যাপারে। সিনিয়র আইএএস অফিসার ত্রিপুরারি শরণ হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ আ নিউ চিফ সেক্রেটারি অফ বিহার। তো বিহার রাজ্যের নতুন চিফ সেক্রেটারি হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে একজন সিনিয়র আইএএস অফিসার, ওনার নাম হচ্ছে ত্রিপুরারি শরণ। ক্লিয়ার? তো বিহার রাজ্যের ব্যাপারে একটু দেখে নিই আমরা। গভর্নর হচ্ছেন ফাগু চৌহান, ক্যাপিটাল হচ্ছে পাটনা, চিফ মিনিস্টার নাম হচ্ছে নীতিশ কুমার। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন দেখে কি আছে। অ্যাজ পার গোল্ডম্যান স্যাক্স হোয়াট ওয়াজ দ্য এস্টিমেট জিডিপি গ্রোথ রেট অফ ইন্ডিয়া ইন ফাইন্যান্সিয়াল ইয়ার 2022? তো গোল্ডম্যান স্যাক্স অনুযায়ী ভারতের 2022 সালের জিডিপি এস্টিমেট তারা কত করেছে? সঠিক উত্তরে যাবে অপশন ডি, 11.1%। তো গোল্ডম্যান স্যাক্স যেটা হচ্ছে একটা ব্রোকারেজ কোম্পানি, তো তারা 2022 সালে ভারতের জিডিপি এস্টিমেট করেছে কত? সেটা হচ্ছে 11.1%। তো এর ব্যাপারে একটু দেখে নিই আমরা। ওয়াল স্ট্রিট ব্রোকারেজ গোল্ডম্যান স্যাক্স হ্যাজ কাট ডাউন দ্য জিডিপি গ্রোথ রেট অফ ইন্ডিয়া to 11.1% in the fiscal year 2022 from April 1st, 2021 to March 31st, 2022 due to increasing intensity of lockdowns by the state to check spread of coronavirus infection. তো দিনের পর দিন কোভিড-19 কেসেসগুলো বেড়েই চলেছে ভারতের মধ্যে, আর বিভিন্ন রাজ্যতে কিন্তু লকডাউন পড়ে গেছে। তো সে কারণেই 2022 সালে অর্থাৎ 1 এপ্রিল 2021 থেকে 31 মার্চ 2022 অবধি ওয়াল স্ট্রিট ব্রোকারেজ গোল্ডম্যান স্যাক্স তার ভারতের জিডিপিটা অনুমান করেছে কত? সেটা হচ্ছে 11.1%। ক্লিয়ার? তারা কমিয়ে সেটা করেছে 11.1%। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে। চন্দ্র তোমার, who has recently passed away at the age of 89, was known as the world oldest player in which sports event? তো চন্দ্র তোমার কিছুদিন আগে উনি 89 বছর বয়সে স্বর্গলাভ করেছেন। তো উনি সারা বিশ্বের জানা হতো কোন খেলার সবথেকে ওল্ডেস্ট প্লেয়ার হিসেবে? সঠিক উত্তরে যাবে অপশন ডি, শুটিং। তো সারা বিশ্বের সবথেকে ওল্ডেস্ট প্লেয়ার ছিলেন শুটিংয়ের, ওনার নাম ছিল চন্দ্র তোমার। তো উনি কোভিড-19-এর কারণে 89 বছর বয়স উনি স্বর্গলাভ করেছেন। তো একটু দেখে নিয়ে ব্যাপারে। শুটার চন্দ্র তোমার, হু ওয়াজ নিকনেম শুটার দাদি, হ্যাজ পাসড অ্যাওয়ে ডিউ টু কোভিড-19 কমপ্লেকশন। শি ওয়াজ 89 ইয়ার্স ওল্ড। তো শুটার চন্দ্র তোমার ওনার নিকনাম ছিল শুটার দাদি। তো উনি কোভিড-19 কমপ্লেকশনের কারণে উনি 89 বছর বয়স উনি স্বর্গলাভ করেছেন। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে। মহেশ বালাসুব্রমণিয়াম হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ আ নিউ এমডি অফ which of these লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি? তো মহেশ বালাসুব্রমণিয়াম কোন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নতুন ম্যানেজিং ডাইরেক্টর পদে উনি অ্যাপয়েন্ট হয়েছেন? তো সঠিক উত্তরে যাবে অপশন বি, কোটাক মহিন্দ্রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। তো কোটাক মহিন্দ্রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নতুন এমডি হিসাবে অ্যাপয়েন্ট হয়েছেন মহেশ বালা সুব্রমণিয়াম। তো একটু দেখে নিই এর ব্যাপারে।
Mahesh Balasubramaniam has been appointed as a managing director of Kotak Mahindra Life Insurance Company Limited. He has been appointed for the period of 3 years following the retirement of G. Muralidhar. তো জি মুরলীধর রিটায়ারমেন্ট হবার পর কোটাক মাহিন্দ্রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নতুন ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে অ্যাপয়েন্ট হয়েছেন মহেশ বালাসুব্রমণিয়াম। তাকে 3 বছরের পিরিয়ডের জন্য কিন্তু অ্যাপয়েন্ট করা হয়েছে কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টরের পদে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখে আছে, মার্ক সেলবি has recently became the world champion for 4th time. He is associated with which sports event? তো মার্ক সেলবি উনি কোন খেলার সাথে যুক্ত এবং উনি টানা 4 বার কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হলেন সেই খেলা, তো উনি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন এ স্নুকার। তো মার্ক সেলবি যিনি একজন স্নুকার প্লেয়ার, তো উনি 4 বার টানা কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নশিপ হয়েছেন। ক্লিয়ার? তো একটু দেখে নিই এর ব্যাপারে। ইন স্নুকার ইংলিশ প্রফেশনাল প্লেয়ার মার্ক সেলবি হ্যাজ বিকেম দ্য ওয়ার্ল্ড স্নুকার চ্যাম্পিয়ন্স ফর দ্য 4th টাইম। তো একজন ইংলিশ প্রফেশনাল স্নুকার প্লেয়ার, ওনার নাম হচ্ছে মার্ক সেলবি, যিনি 4র্থবার কিন্তু ওয়ার্ল্ড স্নুকার চ্যাম্পিয়নশিপ উনি জিতলেন। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, হোয়াট ওয়াজ দ্য প্রফেশন অফ মানস বিহারী ভার্মা হু হ্যাজ পাসড অ্যাওয়ে রিসেন্টলি? তো মানস বিহারী ভার্মা কিছুদিন আগে উনি স্বর্গলাভ করেছেন, তো উনি কোন পেশার সাথে উনি যুক্ত ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অ্যারোনটিক্যাল সায়েন্টিস্ট। তো মানস বিহারী ভার্মা একজন অ্যারোনটিক্যাল সায়েন্টিস্ট ছিলেন, তো উনি কিছুদিন আগে স্বর্গলাভ করেছেন। একটু দেখে নিই এর ব্যাপারে। দ্য ইন্ডিয়ান অ্যারোনটিক্যাল সায়েন্টিস্ট মানস বিহারী ভার্মা হু প্লেড ইনস্ট্রুমেন্টাল রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ লাইট কম্ব্যাক্ট এয়ারক্রাফট তেজাস হ্যাজ পাসড অ্যাওয়ে অ্যাট দ্য এজ অফ 78। তো ইন্ডিয়ান অ্যারোনটিক্যাল সায়েন্টিস্ট ওনার নাম হচ্ছে মানস বিহারী ভার্মা, যিনি ভারতে যে লাইট কম্ব্যাক্ট এয়ারক্রাফট তেজাস এগুলোর ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু একটি ইনস্ট্রুমেন্টাল রোল উনি প্লে করেছিলেন। তো উনি 78 বছর বয়সে উনি স্বর্গলাভ করেছেন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, হু ওন দ্য স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স 2021? তো 2021 সালে স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স কোন প্লেয়ার জিতেছে? তো সঠিক উত্তরে হবে অপশন এ জ্যাক মিলার। তো অস্ট্রেলিয়ার একজন রেসার জ্যাক মিলার 2021 সালে স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্সটি উনি জিতেছেন। তো একটু দেখে নিই আমরা। অস্ট্রেলিয়ান ডুকাটি রাইডার জ্যাক মিলার edged out teammate Francisco Beniglia to claim his first MotoGP win in the 5 years of Spanish Grand Prix. তো স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স 2021 সালের অস্ট্রেলিয়ার ডুকাটি রাইডার জ্যাক মিলার তার নিজের টিমমেট ফ্রান্সিসকো ব্যানিয়াকে হারিয়ে 2021 সালের প্রথম 5 বছরের ক্যারিয়ার উনি প্রথমবার কিন্তু স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্সটি উনি জিতেছেন। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, হু উইল বি কনফার্ড উইথ অর্ডার অফ রাইজিং সান গোল্ড অ্যান্ড সিলভার রে বাই জাপান? তো জাপান দেশের দ্বারা অর্ডার অফ রাইজিং সান গোল্ড এবং সিলভার দিয়ে কাকে ভূষিত করবে? সঠিক উত্তরে যাবে অপশন এ শ্যামলা গণেশ। তো বেঙ্গালুরুর একজন টিচার শ্যামলা গণেশকে জাপানের দ্বারা অর্ডার অফ রাইজিং সান গোল্ড এবং সিলভার রেজ দিয়ে তাকে ভূষিত করা হবে। ক্লিয়ার? একটু দেখে নিন ব্যাপারে। Bangalore teacher Shyamala Ganesh, the former director of Japanese language school, will be conferred the order of Rising Sun Gold and Silver Day. তো ব্যাঙ্গালুরুর টিচার একজন ওনার নাম হচ্ছে শ্যামলা গণেশ, যিনি ডাইরেক্টর ছিলেন জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের প্রাক্তন ডাইরেক্টর ছিলেন, তো ওনাকে জাপানের দ্বারা অর্ডার অফ রাইজিং সান গোল্ড অ্যান্ড সিলভার রেজ দিয়ে ওনাকে ভূষিত করা হবে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, which state is building forest ponds to harvest rainwater to replenish groundwater? তো কোন রাজ্য তৈরি করছে ফরেস্ট পন্ড যাতে রেন ওয়াটারগুলোকে হারভেস্ট করা যেতে পারে এবং গ্রাউন্ড ওয়াটারকে চেক করা যেতে পারে, মানে রিপ্লেস করা যেতে পারে, গ্রাউন্ড ওয়াটারের লেভেলটাকে বাড়ানোর জন্য কোন রাজ্য তৈরি করছে ফরেস্ট পন্ড? সঠিক উত্তরে যাবে অপশন এ হিমাচল প্রদেশ। তো হিমাচল প্রদেশ তৈরি করছে তারা ফরেস্ট পন্ড যাতে তারা রেন ওয়াটারকে হারভেস্ট করে গ্রাউন্ড ওয়াটারকে রিচার্জ বা রিপ্লেস করা যেতে পারে। ক্লিয়ার? একটু দেখে নিই ব্যাপারে। ফরেস্ট পন্ডস আর বিং কনস্ট্রাক্টেড ইন হিমাচল প্রদেশ টু চেক দ্য ডিপ্লিশন অফ গ্রাউন্ড ওয়াটার অ্যান্ড টু হারভেস্ট দ্য রেন ওয়াটার। তো ফরেস্টের মধ্যে পন্ডসগুলোকে তৈরি করা হচ্ছে, মানে এগুলোকে বলা হচ্ছে ফরেস্ট পন্ড, হিমাচল প্রদেশের মধ্যে এগুলো করা হচ্ছে যাতে রেন ওয়াটারগুলোকে হারভেস্ট করা যেতে পারে, মানে রেন ওয়াটারগুলো কালেক্ট করা যেতে পারে এবং এই রেন ওয়াটারগুলো দিয়ে যাতে ওয়াটার টেবিলের যে লেয়ারটা আছে সেটাকে চেক করা যেতে পারে অথবা তার যে লেভেলটা সেটাকে ইনক্রিজ করা যেতে পারে। তো সে কারণে হিমাচল প্রদেশের মধ্যে ফরেস্ট পন্ডগুলোকে তৈরি করা হচ্ছে। ক্লিয়ার? হিমাচল প্রদেশের ব্যাপারে একটু দেখে নিই আমরা। গভর্নর হচ্ছেন বনৌরিয়া দত্তেরিয়া, ক্যাপিটাল হচ্ছে শিমলা সামার এবং ধর্মশালা হচ্ছে উইন্টার এবং চিফ মিনিস্টার নাম হচ্ছে জয়রাম ঠাকুর। ক্লিয়ার?
চলো নেক্সট কোশ্চেন দাও কি আছে, মমতা ব্যানার্জি হ্যাজ বিন সোয়ার্ন ইন অ্যাজ চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল after a massive win in 2021 assembly election. This win is a dash consecutive win in head of the state. তো মমতা ব্যানার্জি 2021 সালের অ্যাসেম্বলি ইলেকশন জিতে, পশ্চিমবঙ্গ রাজ্যের অ্যাসেম্বলি ইলেকশন জিতে হিউজ মার্জিনে উনি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ জিতেছেন। তো মমতা ব্যানার্জি 2021 সালের ওয়েস্ট বেঙ্গল রাজ্যের মধ্যে অ্যাসেম্বলি ইলেকশন হিউজ মার্জিনে জিতেছেন। তো উনি কত টার্মের জন্য উনি কিন্তু সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে উনি শপথ গ্রহণ করলেন? সঠিক উত্তরে যাবে অপশন সি, তৃতীয়বারের জন্য। তো মমতা ব্যানার্জি 2021 সালের ওয়েস্ট বেঙ্গলের অ্যাসেম্বলি ইলেকশনে জিতে তৃতীয়বারের জন্য উনি শপথ গ্রহণ করলেন মুখ্যমন্ত্রীর পদে। ক্লিয়ার? একটু দেখে নিয়ে ব্যাপারে, মমতা ব্যানার্জি হ্যাজ বিন সোয়ার্ন ইন অ্যাজ এ চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল অন 5th May 2021 for the third consecutive term after a massive win in the state assembly election 2021. তো মমতা ব্যানার্জি তৃতীয়বারের জন্য উনি শপথ গ্রহণ করলেন মুখ্যমন্ত্রীর পদে। উনি 5 মে 2021 সালে উনি তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে উনি শপথ গ্রহণ করলেন। ক্লিয়ার? উনি কিন্তু 2021 সালের অ্যাসেম্বলি ইলেকশনটা হিউজ মার্জিনে জিতে কিন্তু উনি মুখ্যমন্ত্রী পদটি উনি শপথ গ্রহণ করেছেন। ক্লিয়ার? ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারে একটু দেখে নিই আমরা। বর্তমান গভর্নর হচ্ছেন জগদীপ ধনখড়, চিফ মিনিস্টার হচ্ছে মমতা ব্যানার্জি, ক্যাপিটাল হচ্ছে কলকাতা। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, হোয়াট ইজ দ্য এস্টিমেটেড জিডিপি গ্রোথ রেট অফ ইন্ডিয়া অ্যাজ পার S&P গ্লোবাল রেটিং ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2021-22? তো ভারতের জিডিপি গ্রোথ রেটটি কত অনুমান করেছে S&P স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার গ্লোবাল রেটিং, তারা 2021-22 সালের জন্য ভারতের জিডিপিটি কত তারা অনুমান করেছে? তো সঠিক উত্তরে যাবে অপশন এ 9.8%। তো 2021-22 সালের জন্য ইন্ডিয়ার জিডিপিটি এস্টিমেট করেছে S&P গ্লোবাল রেটিং, সেটা হচ্ছে কত? 9.8%। তো একটু দেখে নিই ব্যাপারে, the US-based S&P Global Rating has lowered the GDP growth forecast of Indian economy to 9.8% for the financial year 2021-22. তো ইউনাইটেড স্টেটসের একটা S&P গ্লোবাল রেটিং তারা অনুমান করেছে ভারতের জিডিপি গ্রোথ রেটটা সেটা কত? সেটা হচ্ছে 9.8%। 2021-22 সালের জন্য তারা অনুমান করেছে ভারতের জিডিপি গ্রোথ রেটটা সেটা কত? 9.8%। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দাও কি আছে, Who is the winner of 2021 UNESCO Guillermo Cano World Press Freedom Prize? তো 2021 সালে ইউনেস্কো গুলিরমো ক্যানো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ কে জিতেছেন? সঠিক উত্তরে যাবে অপশন সি, মারিয়া রেসা। তো 2021 সালের ইউনেস্কো গুলিরমো ক্যানো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজটি জিতেছেন মারিয়া রেসা। ক্লিয়ার? তো একটু দেখে নিয়ে ব্যাপারে, ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট অ্যান্ড মিডিয়া এক্সিকিউটিভ মারিয়া রেসা of Philippines has named as the winner of 2021 UNESCO Guillermo Cano World Press Freedom Prize. তো একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট এবং মিডিয়া এক্সিকিউটিভ মারিয়া রেসা, যিনি একজন ফিলিপিন্সের নাগরিক, উনি 2021 সালের ইউনেস্কো গুলিরমো ক্যানো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ উনি জিতেছেন। ক্লিয়ার? তো ইউনেস্কোর ব্যাপারে একটু দেখে নিই আমরা। হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস, ফ্রান্সে। কবে গঠন করা হয়েছিল? 16 নভেম্বর 1945 সাল, লন্ডন, ইউনাইটেড কিংডমে। হেড ডাইরেক্টর জেনারেল হচ্ছেন অন্ড্রে আজোয়ালে এবং প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে ইউনাইটেড নেশন। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, রিসেন্টলি MK Stalin ওয়াজ সোয়ার্ন অ্যাজ আ চিফ মিনিস্টার অফ হুইচ স্টেট? তো কিছুদিন আগেই MK Stalin কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে উনি শপথ গ্রহণ করলেন? তো সঠিক উত্তরে যাবে অপশন ডি, তামিলনাড়ু। তো তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীর পদে উনি শপথ গ্রহণ করলেন হচ্ছেন MK Stalin। তো একটু দেখে নিই এর ব্যাপারে, তামিলনাড়ু গভর্নর বনওয়ারিলাল পুরোহিত appointed DMK President MK Stalin as a chief minister and invited him to form the government of state on 7th May. তো তামিলনাড়ুর গভর্নর বনওয়ারিলাল পুরোহিত অ্যাপয়েন্ট করলেন DMK প্রেসিডেন্ট MK Stalinকে তাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পদে এবং তাকে ইনভাইট করলেন যে 7ই মের পর থেকে যাতে ও নিজের সরকার তৈরি করতে পারে। ক্লিয়ার? বুঝতে পারছো? চলো নেক্সট কোশ্চেন দেখো কি আছে, which state launched Oro scholarship program of Sri Aurobindo Society for Student of the State? তো কোন রাজ্য লঞ্চ করলো অরো স্কলারশিপ প্রোগ্রাম? ঠিক আছে, এটা শ্রী অরবিন্দু সোসাইটি ফর সেই রাজ্যের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কিন্তু এটি লঞ্চ করা হয়েছে, সেটির নাম হচ্ছে অরো স্কলারশিপ প্রোগ্রাম। তো কোন রাজ্যে এটি লঞ্চ করেছে? সঠিক উত্তরে যাবে অপশন এ, ত্রিপুরা। তো ত্রিপুরা রাজ্যের দ্বারা লঞ্চ করা হয়েছে একটা নতুন স্কিম, সেটির নাম হচ্ছে অরো স্কলারশিপ স্কিম। সে রাজ্যে যতগুলো বাচ্চা আছে তাদের সবাইকার জন্য কিন্তু এই স্কিমটি লঞ্চ করা হয়েছে। আর কাদের দ্বারা লঞ্চ করা হয়েছে? শ্রী অরবিন্দ সোসাইটি দ্বারা এটি লঞ্চ করা হয়েছে।
ক্লিয়ার? একটু দেখে নিই এর ব্যাপারে। In a virtual event organized by Sri Aurobindo Society, Educational Minister of Tripura Ratan Lal Nath launched Oro Scholarship Program of Sri Aurobindo Society for all students of the state. তো একটা ভার্চুয়াল ইভেন্ট, অনলাইন ইভেন্টের মাধ্যমে ত্রিপুরার এডুকেশন মিনিস্টার উনি হচ্ছেন রতন লাল নাথ, উনি লঞ্চ করলেন একটা অরো স্কলারশিপ প্রোগ্রাম। এটি লঞ্চ করা হয়েছে অন বিহাফ অফ শ্রী অরবিন্দ সোসাইটি। যত সে রাজ্যে যতগুলো বাচ্চা আছে তাদের সকলের জন্য কিন্তু এই প্রোগ্রামটি লঞ্চ করা হয়েছে। ক্লিয়ার? তো ত্রিপুরার ব্যাপারে একটু দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে আগরতলা, গভর্নর হচ্ছেন রমেশ বাইস এবং চিফ মিনিস্টার হচ্ছে বিপ্লব কুমার দেব। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো কি আছে। হু পার্টিসিপেটেড ইন G7 ফরেন মিনিস্টার মিটিং ইন লন্ডন থ্রু ভিডিও কনফারেন্স ইন ইন্ডিয়া। তো 2021 সালের G7 ফরেন মিনিস্টার মিটিংয়ে যেটি লন্ডনে করা হয়েছিল, তো ভারতের তরফ থেকে এই কনফারেন্সের মধ্যে কে পার্টিসিপেট করেছিলেন? সঠিক উত্তরে যাবে অপশন ডি, এস জয়শঙ্কর। তো এস জয়শঙ্কর 2021 সালে যে G7 ফরেন মিনিস্টার মিটিং হয়েছিল অনলাইনে লন্ডনে, তো সেখানে ভারতের তরফ থেকে আমাদের এস জয়শঙ্কর কিন্তু এই মিটিংটি বা এই কনফারেন্সটি পার্টিসিপেট করেছিলেন। ক্লিয়ার? একটু দেখে নিয়ে ব্যাপারে। এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার ডক্টর এস জয়শঙ্কর পার্টিসিপেটেড ইন G7 ফরেন মিনিস্টার মিটিং ইন লন্ডন থ্রু ভিডিও কনফারেন্স। তো আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার ডক্টর এস জয়শঙ্কর G7 ফরেন মিনিস্টার মিটিং যেটি লন্ডনে হয়েছিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে, ওইখানে উনি কিন্তু এই কনফারেন্সে উনি পার্টিসিপেট করেছিলেন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে। হু ক্লিঞ্চড দ্য গোল্ড মেডেল ইন 45 kg ক্যাটেগরি অ্যাট এশিয়ান ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপ ইন তাশকেন্ট, উজবেকিস্তান। তো উজবেকিস্তানের ক্যাপিটাল তাশকেন্টের এশিয়া ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপটি অর্গানাইজ হয়েছিল। তো সেখানে 45 কেজি ক্যাটাগরিতে ভারতের তরফ থেকে স্বর্ণপদক কে জিতেছেন? সঠিক উত্তরে যাবে অপশন ডি, ঝিল্লি দালা বেহেরা। তো ঝিল্লি দালা বেহেরা 45 কেজি ক্যাটাগরিতে ভারতের তরফ থেকে স্বর্ণপদক জিতেছেন উজবেকিস্তান তাশকেন্তে এশিয়ান ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপের মধ্যে। ক্লিয়ার? একটু দেখে নিয়ে ব্যাপারে। ইন্ডিয়াস ঝিল্লি দালা বেহেরা clinched the gold medal in 45 kg category at Asian weightlifting championship in Tashkent, Uzbekistan. তো উজবেকিস্তানের ক্যাপিটাল তাশকেন্টে এশিয়ান ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপটি হয়েছিল। তো সেখানে 45 কেজি ক্যাটাগরিতে ভারতের তরফ থেকে স্বর্ণপদক জিতেছেন ঝিল্লি দালা বেহেরা। ক্লিয়ার? উজবেকিস্তানের ব্যাপারে একটু আমরা দেখে নিই। ক্যাপিটাল হচ্ছে তাশকেন্ট, কারেন্সি হচ্ছে উজবেকিস্তানি সোমা, প্রেসিডেন্ট হচ্ছে শাফকাত মির্জোয়েভ এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে উজবেকস। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন এখানে কি আছে। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ আ ডাইরেক্টর অফ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রাইস রিসার্চ। তো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রাইস রিসার্চের ডাইরেক্টরের পদে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? তো সঠিক উত্তরে যাবে অপশন ডি, রমন মীনাক্ষী সুন্দরম। তো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রাইস রিসার্চের নতুন ডাইরেক্টর হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে রমন মীনাক্ষী সুন্দরমকে। একটু দেখে নিই এর ব্যাপারে। Raman Meenakshi Sundaram has been appointed as a director of Indian Institute of Rice Research, an arm of Indian Council of Agricultural Research. তো রামান মীনাক্ষী সুন্দরমকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রাইস রিসার্চের ডাইরেক্টর হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে। আর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রাইস রিসার্চ হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের একটা অংশ। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে। রিসেন্টলি বিবেক প্রসাদ পাস্ট অ্যাওয়ে, হি ওয়াজ রিলেটেড টু হুইচ স্পোর্টস। তো কিছুদিন আগে বিবেক প্রসাদ উনি স্বর্গলাভ করেছেন, তো উনি কোন খেলার সাথে উনি যুক্ত ছিলেন? তো সঠিক উত্তরে যাবে অপশন সি, ক্রিকেট। তো বিবেক যাদব প্রসাদ যিনি রাজস্থানের রঞ্জি ট্রফি টিমের একজন যখন জিতেছিলেন রঞ্জি ট্রফি, তো তখন উনি একজন প্লেয়ার ছিলেন। তো উনি একজন লেগ স্পিনার রাজস্থানের টিমের, তো উনি কিছুদিন আগে স্বর্গলাভ করেছেন। তো একটু দেখে নিন এর ব্যাপারে। বিবেক যাদব, a former Rajasthan leg spinner and a member of Ranji Trophy winning squad, died of coronavirus related complication. He was 36 years old. তো বিবেক যাদব যিনি প্রাক্তন রাজস্থান লেগ স্পিনার ছিলেন এবং রঞ্জি ট্রফি উইনিং স্কোয়াডের উনি মেম্বার ছিলেন, তো উনি কোভিড-19 কমপ্লিকেশনের কারণে মাত্র 36 বছর বয়স উনি স্বর্গলাভ করেছেন। ক্লিয়ার? চলো তো আজকে শেষ প্রশ্ন দেখে নাও কি আছে। হাউ মাচ অ্যামাউন্ট হ্যাজ বিন কমিটেড বাই সিটি ব্যাংক টু সাপোর্ট কোভিড-19 রিলিফ মেজার ইন ইন্ডিয়া। আর তোমাদেরকে জানি রাখি সিটি ব্যাংক কিন্তু 13টা দেশ থেকে তারা কিন্তু বিজনেস তুলে নিচ্ছে, তার মধ্যে ইন্ডিয়াও কিন্তু তার মধ্যে আছে। তো সিটি ব্যাংক কিন্তু কিছুদিনের মধ্যে ইন্ডিয়াতেও কিন্তু তারা বিজনেস তুলে নেবার চিন্তাভাবনা করেছে। তো কোশ্চেন এখানে জিজ্ঞেস করেছে, তো ভারতের রিলিফ ফান্ডে, ঠিক আছে, কোভিড-19 কারণে রিলিফের জন্য সিটি ব্যাংক কত টাকা ঘোষণা করেছে সাপোর্ট করার জন্যে?
সঠিক উত্তরে হবে অপশন ডি 200 কোটি টাকা। তো ভারতকে কোভিড-19 রিলিফ মেজার দেওয়ার জন্য সিটি ব্যাংক ঘোষণা করে জানিয়েছে প্রায় তারা ডোনেট করবে কত, 200 কোটি টাকা তারা ডোনেট করবে। একটু দেখে নিয়ে ব্যাপারে, আমেরিকান ব্যাংকিং মেজার সিটি ব্যাংক কমিটেড অ্যান অ্যাডিশনাল অফ ₹200 crore টু সাপোর্ট কোভিড-19 রিলিফ মেজার ইন ইন্ডিয়া। তো আমেরিকার ব্যাংকিং মেজার একটা সিটি ব্যাংক তারা কমিটেড করেছে যে তারা ভারতকে সাপোর্ট করবে কোভিড-19 কারণে, সেটা হচ্ছে প্রায় তারা 200 কোটি টাকা দিয়ে ভারতকে সাপোর্ট করবে। ক্লিয়ার? তো সিটি ব্যাংকের ব্যাপারে একটু দেখে নিই আমরা। হেডকোয়ার্টার কোথায় আছে? নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেটসে। প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে সিটি গ্রুপ, ফাউন্ডার হচ্ছেন স্যামুয়েল অসগুড এবং কবে গঠন করা হয়েছিল? 16 জুন 1812 সালে নিউ ইয়র্কে। ক্লিয়ার? তো এগুলো ছিল আজকের ইম্পর্টেন্ট 50টা কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সের এই উইকের। আশা করছি প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা বুঝতে পেরেছো। ভালো করে তোমরা কোয়েশ্চেনগুলো পড়বে, মনে রাখার চেষ্টা করবে, যদি পারো কোয়েশ্চেনগুলোর সাথে অ্যান্সারগুলো লিখে নাও। লিখলে জিনিসটা অনেকদিন মনে রাখতে পারবে এবং পুরোপুরি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট, কোয়েশ্চেনগুলো ভালো করে কিন্তু মনে রাখার, প্রত্যেকটা কোয়েশ্চেন মনে রাখার চেষ্টা করবে। বুঝতে পারলে? আর প্রত্যেক দিন যে ক্লাসগুলো করানো হচ্ছে তার পিডিএফগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেওয়া হয়। এখনও যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি অতি অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করে টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও। ক্লিয়ার? তো আজকে ক্লাসটা আমি এখানে শেষ করছি। ক্লাস যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, সকলকে রিকোয়েস্ট করবো ভিডিওটা লাইক করো, নিজের বন্ধু বান্ধব গ্রুপসের মধ্যে ভিডিওটা শেয়ার করো। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেই অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটি প্রেস করে দাও। যখনই কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ।